ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूराय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজি লাহোরে প্রচার পর্ব বলুন, অভ্যর্থনা জনগণের আমন্ত্রণ বলুন, লাহোর পর্ব শেষ করে দিলেন। স্বামীজি এবার রাওয়ালপিন্ডি যাবার খুব ইচ্ছে ছিল। সেখান থেকে স্বামীজিকে প্রচুর পত্র, প্রচুর চিঠি, সব চিঠিপত্রে প্রচুর লোক আসার জন্য আমন্ত্রণ করেছিলেন। কিন্তু স্বামীজি রাওয়ালপিন্ডি নয়, স্বামীজি সিন্ধু প্রদেশে আর যেতে পারলেন না। স্বামীজির শিষ্য ছিল ওখানে, শিষ্যা ছিল। ওখানে ইন্দুমতি মিত্রকে স্বামীজি চিঠি লিখছেন যে আমার সিন্ধু প্রদেশে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারছি না। কেন? আমার প্রচুর কাজ আছে। কেন? আমার এখন প্রধান চিন্তা হচ্ছে ঠাকুরের একটা স্থায়ী ভূমিতে ঠাকুরের একটা আশ্রম করা। আর আমি বিদেশে গেছিলাম, বিদেশ থেকে চলে আসার পর আশ্রমে যারা কিছু সাহায্য ইত্যাদি দিত, তারা এখন সেসব সাহায্য বন্ধ করে দিয়েছে। তাদের ধারণা আমি বিদেশ থেকে প্রচুর টাকা এনেছি। তারা এইভাবে ধারণা করে তারা সাহায্য ইত্যাদি বন্ধ করে দিয়েছে। এই জন্যে আমার এখন মাথায় চিন্তা, প্রথমে ঠাকুরের একটা নিজস্ব জমিতে আশ্রম করা, আর কিছু অর্থ আশ্রমের জন্য জোগাড় করা। সেই জন্যে আমি আর এখন সিন্ধু প্রদেশে যেতে পারছি না। কেন? ঠাকুরের জন্মোৎসব এসে যাচ্ছে। জন্মোৎসব আর দক্ষিণেশ্বর উদ্যানে হবে না। কেন? দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে স্বামীজিকে আর দক্ষিণেশ্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। কেন? স্বামীজি সন্ন্যাসী হয়ে বিদেশে গেছিলেন, বিধর্মীদের সঙ্গে মিশেছেন, বিধর্মীদের কাছে খেয়েছেন। স্বামীজি গত বছর পর্যন্ত, স্বামীজি যেটা এইবার বলছেন, আগের বছর পর্যন্ত বিদেশ থেকে আসার পর আপনাদের বলেছিলাম ঠাকুরের সেই উৎসবে দক্ষিণেশ্বরে গেছিলেন, গিরিশবাবু ছিলেন, স্বামীজির সঙ্গে বিদেশিনী শিষ্যাও ছিল, তখন তারা ঢুকতে দিয়েছিলেন। তারপরে স্বামীজির শিষ্য অজিত সিং, ক্ষেত্রীর রাজা, তাকে নিয়ে স্বামীজি দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, ঠাকুরের ঘরে গেছিলেন, মায়ের মন্দিরে গেছিলেন, ঠাকুরের সাধন স্থল দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপর ওই যে বঙ্গবাসী পত্রিকার সম্পাদক স্বামীজিকে ষড়বিদ্ধ করেছিলেন, স্বামীজির নামে কুৎসা রটিয়েছিলেন। স্বামীজি যবে থেকে স্বামীজির বাবা মারা গেল, তবে থেকে স্বামীজিকে প্রত্যেকে ষড়বিদ্ধ করেছেন। স্বামীজি বহু জায়গায় বহুভাবে ষড়বিদ্ধ হয়েছিলেন। এখানেও বঙ্গবাসী পত্রিকার সম্পাদক স্বামীজিকে ষড়বিদ্ধ করেছিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজের প্রচারক, আমি নাম বলে বলছি, প্রতাপ মজুমদার, তিনিও স্বামীজির নাকে
স্বামীজিকে স্মরণিদ্ধ করেছিলেন। স্বামীজি নামে বিদেশে অনেক কুকথা রটিয়েছিলেন, যেটা কিনা বিদেশে সংবাদপত্রে বেরিয়েছিল। তাছাড়া এই যে বঙ্গবাসী পত্রিকায় বেরিয়েছিল, সেই সমস্ত পত্রিকার কাটিংস উনি বিদেশে পাঠিয়েছিলেন। বিদেশি সংবাদপত্রে সেই সব কথা আরো ফুলিয়ে ফাঁপিয়ে যে স্বামীজিকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, স্বামীজি আর হিন্দু ধর্মে নেই, স্বামীজি যে ধর্ম প্রচার করেছে, স্বামীজি নিজের ধর্ম, ওটা হিন্দু ধর্মের কোথাও নেই। স্বামীজি এখন হিন্দু সমাজের থেকে বহিষ্কৃত, এইভাবে সেখানে বলেছিলেন। এই সব কথা খ্রিস্টান পাদ্রীরা লুপে নিয়েছিল। কেন? খ্রিস্টান পাদ্রীরা দেখছে আর টাকার জোগাড় করতে পারছি না সাহিত্যের থেকে। কেন? তারা ভারতবর্ষে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য সেখান থেকে টাকা নিত, যে আমরা ভারতে ধর্ম প্রচার করব। ভারতবাসীর তো ধর্ম জ্ঞান নেই, মূর্খ ভারতবাসীর শিশুদের প্রচার করত যে নদীতে ফেলে দেওয়া হয়। এইভাবে স্বামীজিকেও ওখানে এইভাবে ভারতের এই সমস্ত কুসংস্কার সম্বন্ধে বলা হতো। স্বামীজি বলেছিল যে হ্যাঁ, শিশু সন্তানদের ফেলে দেওয়া হয়, আমাকেও ফেলে দিয়েছিল, আমি হৃষ্টপুষ্ট ছিলাম, তো কুমির আমাকে ওই জন্য খেতে পারিনি। এইভাবে স্বামীজি রসিকতা করে সেসব জিনিসগুলো হালকা করে দিতেন। বলতো এখানে নাকি স্ত্রীলোক সন্তান হলে তাদেরকে মেরে ফেলা হয়। এইভাবে পাদ্রীরা তাদের বলতো। কেন? তারা তো আমাদের বলতো যে কালা আদমি, নিগার, এইভাবে বলতো, আর ভারতে আসতো না, এইভাবে বলতো। তারাও বিশ্বাস করতো। স্বামীজিকে বলতো, হ্যাঁ স্বামীজি, তোমাদের শিশু কন্যা সন্তান সব মেরে ফেলো। স্বামীজি বলছেন হ্যাঁ মেরে ফেলে, তো ওই জন্য পুরুষরাই আবার প্রসাদ করে। এইভাবে স্বামীজি রসিকতা করতেন। স্বামীজিকে বলেছিলেন সেই চিকাগো ধর্ম মহাসম্মেলনে যে দেখো স্বামীজি, তোমাদের ওই যে গীতা গ্রন্থ দেখছো তো, সকল ধর্ম গ্রন্থ রাখা আছে, গীতাটাকে আমরা সবার নিচে দিয়েছি। স্বামীজি বলছেন হ্যাঁ ঠিক করেছো, দিতে তো হবেই। এই যে ধর্ম মহাসম্মেলন তোমরা করছো, যে তার ভিতটা শক্ত করতে হবে, তবে তো ধর্ম মহাসম্মেলনের যে পতাকা, সেই পতাকা, সেই ধ্বজার যে স্তম্ভ, সেটা সুদৃঢ় হবে। সেই জন্য ঠিকই করেছো। এইভাবে স্বামীজি রসিকতা করে জিনিসটা হালকা করে দিতেন। কিন্তু স্বামীজি আসার পর স্বামীজি হিন্দু ধর্মে জয়ধ্বজা উড়িয়ে দিলেন। বিদেশের লোকেরা ধর্ম প্রচারের জন্য আর বেশি উৎসাহী ছিলেন না, পাদ্রীদের বেশি টাকা দিত না, পাদ্রীদের অর্থায়ন কমে যাচ্ছে। পাদ্রীরা স্বামীজির প্রতি খুবই কুপিত ছিল। তা পাদ্রীরা ওই সব কথা লুপে নিয়ে প্রচার করেছিলেন। এইভাবে স্বামীজিকে স্মরণিদ্ধ বারবার আমাদের দেশে বিদেশে সর্বত্র হতে হয়েছিল। স্বামীজি কিন্তু প্রক্ষেপ করতেন না। স্বামীজি জানতেন যে সব ঠাকুরের কাজ,
করতেন না। স্বামীজি ইচ্ছে করলে স্বামীজির সে ক্ষমতা ছিল যে বিদেশে এর প্রতিবাদ করে, নিজের দেশে এর প্রতিবাদ করে। স্বামীজি যখন চিকাগো ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের পতাকা ওড়ালেন, তখন ওই আবার প্রতাপ মজুমদার রটিয়ে দিলেন যে ওকে হিন্দু ধর্ম থেকে প্রতিনিধি করে পাঠায়নি, ও তো নিজে এসেছে, ও হিন্দু ধর্মের কেউ নয়। তখন সেই কথা আপনাদের মনে আছে, স্বামীজি তখন চিঠি লিখলেন যে তোমরা হিন্দু ধর্ম থেকে একটা আমার সম্বর্ধনা সভা করো, সেই সভার কার্য বিবরণী আমার কাছে পাঠাও, আর ছোট্ট করে একটা টেলিগ্রাম করে পাঠাও, যেটা কিনা আমি ওদেশে দেখাবো যে আমাকে হিন্দু ধর্মে থেকে পাঠিয়েছিল, এই দেখো। তখন গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে সেই সভাপতিত্ব করার জন্য বলা হয়েছিল। স্বামীজির গুরু ভাইরা স্বামী শারদানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, এইরকম গুরু ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তখন তাদেরকে চিনত, তারা তো তখন সেই এক কাপড় পরা সন্ন্যাসী, কোনো পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, কপটহীন সন্ন্যাসী, কেউ তাদের পাত্তা দিত না। তারা অক্লান্ত পরিশ্রম করে টাউন হলে সেই সভা করেছিল। সেই সভায় আসতে রাজি হননি, বলেছিলেন স্বামীজি কায়স্থ সন্তান, কায়স্থে সন্ন্যাসী হবার অধিকার নেই। স্বামীজি সন্ন্যাসী, ঠিক ধর্ম অনুসারে স্বামীজি সন্ন্যাস প্রাপ্ত হননি। মা বলেছিলেন আমি দেখতে পাচ্ছি ব্রহ্মজ্ঞান জ্বলজ্বল করছে, তা সত্ত্বেও এই কথা বলছে। আপনি ভাবুন কি অবস্থা। বিশ্ব বিজয়ী বীর, তাকে কিভাবে হেনস্থা করেছিল। বিশ্ব বিজয় করে আসার পর ভারতে কিভাবে হেনস্থা হতে হয়েছিল, তার জন্মস্থানে কিভাবে হেনস্থা হতে হয়েছিল। স্বামীজি তাই বলছে, এবছর কোথায় ঠাকুরের মহোৎসব করব। কেন, তখন আলমবাজার মঠ খুব ছোট জায়গা, ছোট একটা বাড়ি, সেখানে মহোৎসব করার জায়গা নেই, কোথায় করব। সেই জন্যে ঠাকুরের একটা স্থায়ী জমি চাই। এই সবের জন্যে স্বামীজির মাথায় খুব চিন্তা ছিল, দুশ্চিন্তা ছিল, যে কি করে ঠাকুরকে এক জায়গায় বসিয়ে ঠাকুরের একটা স্থায়ী আস্থানা করব। স্বামীজি সেই জন্য আর সিন্ধু প্রদেশ গেলেন না। স্বামীজি সেখান থেকে চলে গেলেন লাহোর থেকে ডেরাডুন থেকে দিল্লি এলেন। দিল্লিতে এসে স্বামীজি নটকৃষ্ণ দত্তের বাড়িতে ছিলেন। অনেক বিশিষ্ট জনেরা স্বামীজিকে থাকতে বলেছিলেন, কিন্তু স্বামীজি ছিলেন তার সেই শিষ্য, খুব সচ্ছল তিনি ছিলেন না, কিন্তু স্বামীজিকে খুব ভক্তি করতেন। সেই খেতড়িতে যখন স্বামীজি বিশ্ববিজয় করেননি, সেই খেতড়ি স্টেশনে গেছিলেন। সেই সদানন্দ মহারাজ যখন স্বামীজির শিষ্য হলেন, সেই খেতড়ি স্টেশনে তিনি রেলে কাজ করতেন, তার সঙ্গে দেখা হয়েছিল। সেই তার বাড়িতে, সেই স্বামীজি তার শিষ্যের বাড়িতে ছিলেন।
স্বামীজি সেই ক্ষেত্রিতে তাকে বলেছিলেন, তৃতীয় শ্রেণীতে খুব ভিড় ছিল বলে তাকে বলেছিলেন আমায় একটা ইন্টার ক্লাসের টিকিট করে দেবে। তা সে বলেছে যে কি সাধু, এ বড়লোকই রোগ ধরেছে নাকি, এইভাবে স্বামীজির পক্ষে বলেছিলেন। স্বামীজি কিন্তু কিছু মনে করতেন না। তারপরে স্বামীজি দিল্লির বাড়িতে এসছেন। স্বামীজিকে বলছে যে স্বামীজি, জপ টপ করছি, শান্তি পাচ্ছি না। স্বামীজি বলছেন তুই ভাষায় জপ কর। ভাষায় মানে নিজের মাতৃভাষায়। স্বামীজি তখন তাকে গায়ত্রী মন্ত্রটা বাংলায় তর্জমা করে দিলেন। কি সুন্দর! বলছেন তুই এইভাবেই জপ কর, এই আমি যেমন তর্জমা করে দিলাম তুই এইভাবেই বল। স্বামীজির সঙ্গে ব্রহ্মচারী শিষ্য আছে, তাকে দেখে বলছে যে হ্যাঁ স্বামীজি, এর মাথায় কি ওটা ঝুলছে? নটকৃষ্ণ বাবু বলছে, ব্রহ্মচারীকে চুপ করে, ব্রহ্মচারী যা বসে আছেন স্বামীজির সামনে, কিছু বলতে পারছেন না। তিনি বলছেন একটুটা কি ছুটছে চৈতনটাকে? স্বামীজি বলছেন ও তো ব্রহ্মচারী, তাই ওর মাথায় চৈতন আছে। আর নটুবাবু বলছেন হ্যাঁ স্বামীজি, তাহলে আপনার মাথায় চৈতন নেই, আপনি কি পরমহংস হয়েছেন? এইভাবে স্বামীজির সঙ্গে কথা বলতেন। স্বামীজির সঙ্গে এতটাই তার হৃদ্যতার সম্পর্ক ছিল। স্বামীজি কিন্তু স্বামীজিকে প্রাণ ঢেলে সেবা করতেন। স্বামীজি কিন্তু তাকে খুব ভালোবাসতেন। এমনকি স্বামীজির যারা ভক্ত, তারাও যখন দিল্লিতে আসতেন তাদেরকেও প্রাণ ঢেলে তিনি সেবা করতেন। এই ছিলেন নটুবাবু। স্বামীজি দিল্লি থেকে এবার রাজস্থানে রাজপুতানার দিকে যাবেন। কেন? স্বামীজির শিষ্য অজিত সিং বিদেশে রাজ দরবার থেকে ফিরেছেন। বম্বেতে জাহাজে করে নেমেছিলেন, তখন বম্বে মিশন থেকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। তিনি সেখান থেকে খেতড়ি ফিরে গেছেন। এবারে স্বামীজিকে বহু পত্র দিয়েছেন। একবার স্বামীজিকে খেতড়িতে আসার জন্য স্বামীজি রাজি হয়েছিলেন। তিনি ওই জন্য এবার খেতড়ি অভিমুখে যাবেন, কিন্তু টিকিটও কেটেছেন জয়পুর অবধি। খেতড়ির রাজা রেওয়াড়ি বলে একটা স্টেশন ছিল। জয়পুর থেকে খেতড়ি যেতে 90 মাইল রাস্তা মরুভূমির মধ্যে দিয়ে যেতে হতো। তখন তো এখনকার মতো এইভাবে রাস্তা ছিল না, বাস ছিল না, গাড়ি ছিল না। ঘোড়ার পিঠে যেতে হতো, ঘোড়ার গাড়িতে, পালকিতে যেতে হতো, রোদের মধ্যে কষ্ট করে। ওই জন্যে অজিত সিং রেওয়াড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তার গুরুকে রেওয়াড়িতে নামিয়ে দিতে। রেওয়াড়ি থেকে 60 মাইল। কেন 30 মাইলও তো স্বামীজির পক্ষে কম হবে? কেন স্বামীজির শরীর তো ভালো না, সুগারের রোগী, সেই জন্য। কিন্তু স্বামীজি বললেন আমি রেওয়াড়িতে নামবো না, আমাকে একবার আলোয়ার যেতে হবে। আমি আলোয়ার থেকে জয়পুর যাব, জয়পুর থেকে খেতড়ি যাব। সুতরাং অজিত সিং এর দলবল আবার ফিরে চলে গেল। স্বামীজি চললেন আলোয়ারে। আলোয়ারে স্বামীজি সেবারে গিয়েছিলেন। আলোয়ার খুব বৈষ্ণব ধর্মীয় লোক।
স্বামীজি তাদের সঙ্গে গান ভজন কীর্তন করেছিলেন। সবাই ভেবেছিলেন স্বামীজি বুঝি বৈষ্ণব ধর্মীয় সাধু, কিন্তু তা নয়। স্বামীজি তো বেদান্তি। স্বামীজি ওই জন্য আবার আলওয়ারে যাবেন। আলওয়ারে নেমেছেন এই বিশ্বজয়ী সন্ন্যাসী, তারা সম্বর্ধনা দিয়েছে, সম্বর্ধনা মঞ্চে স্বামীজি দূরে দেখছে। সেই যখন আলওয়ার কবছর আগে গিয়েছিলেন, সেখানে স্বামীজির একজন ভক্ত ছিল রাম স্নেহী বলে। স্বামীজি দূর থেকে দেখছেন গরিব ভক্ত, সেখানে সমস্ত বড়লোক ভক্ত বিশিষ্ট জনেরা আছে, সমাজের বড় বড় লোক আছে। রাম স্নেহী সাহস করে কাছে আসতে পারছেন না। স্বামীজিকে ভালোবাসতেন, দূর থেকে দেখছেন স্বামীজি দাঁড়িয়ে আছেন, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। স্বামীজি লক্ষ্য করে সেই দূর থেকে ডাকছেন, রাম স্নেহী, রাম স্নেহী, এদিকে এসো। স্বামীজি চিনতে পেরেছে, রাম স্নেহীও চিনতে পেরেছে। রাম স্নেহী উঠে এলেন মঞ্চে। স্বামীজি বলছেন, এই হচ্ছে সেই রাম স্নেহী। আজ থেকে বহু বছর আগে যখন আমি আলমোড়া এই আলোয়ারে এসেছিলাম, তখন এই রাম স্নেহী আমাকে কত আদর যত্ন করেছিলেন। তখন সেই স্বামীজি কপটহীন সন্ন্যাসী, সেই স্বামীজি ছিলেন ওই রকম। সেই আপনাদের মনে নেই, সেই যখন যাচ্ছেন আলমোড়ায়, আলমোড়া পৌঁছবার একটু আগে ক্ষুধা তৃষ্ণায় স্বামীজি অচৈতন্য হয়ে পড়েছেন। অখণ্ডানন্দজি গেছেন একটু জল আনতে, একটু খাবার আনতে, স্বামীজিকে দেবেন, নাহলে স্বামীজির প্রাণ সংশয় হওয়ার উপক্রম। তখন দূরে এক মুসলমান ফকির রয়েছে, তিনি এসেছেন, এসে স্বামীজিকে এক টুকরো কাঁকড়ি দিয়েছেন, দিয়ে বলছেন, স্বামীজি এটা আপনি খান। স্বামীজিকে জল দিয়ে স্বামীজির একটু চৈতন্য হয়ে সেই কাঁকড়িটা দিয়েছে। স্বামীজি খেয়ে একটু সুস্থ হয়েছে। সেই মুসলমান ফকির যখন এই একরকম ঘটনা যখন আলমোড়ায় অভ্যর্থনা দেওয়া হচ্ছে, সেই মুসলমান ফকিরও দূরে দাঁড়িয়ে আছে স্বামীজিকে দেখবার জন্য। স্বামীজি তাকে ডাকলেন, ডেকে স্বামীজি সবার সঙ্গে তাকে পরিচয় করে দিচ্ছে, এই হচ্ছে স্বামীজি। কেন? স্বামীজি সেই অশ্বিনী কুমার দত্ত আলমোড়া, আপনাদের মনে আছে? অশ্বিনী কুমার দত্ত দেখবেন কথামৃতের পরিশিষ্টে আছে। ঠাকুর এসছেন, স্বামীজি এসছেন, অশ্বিনী কুমার দত্ত এসছেন, ঠাকুরের কথাবার্তা শোনা হলো। অশ্বিনী কুমার দত্তের স্বামীজির একটু সঙ্গ করার ইচ্ছে হয়েছিল, কিন্তু সেদিন স্বামীজির প্রচন্ড মাথার যন্ত্রণা ছিল। তিনি আর অশ্বিনী কুমার দত্তর সঙ্গে কথা বলতে পারেননি, সেদিন আর দেখা হয়নি। সেই স্বামীজি যখন আলমোড়ায় এসছেন, বিশ্বজয়ী বীর সন্ন্যাসী, তিনি অশ্বিনী দত্ত শুনলেন একজন হিন্দু সন্ন্যাসী এসছে, ঘোড়ায় চড়ে বেরোয়, বিদেশি শিষ্য শিষ্যা আছে, তাকে দেবতার মতো ভক্তি করে। তিনি ভাবলেন, এ কি আমাদের সেই নরেন্দ্রনাথ দত্ত? তা তিনি রাস্তায় বেরিয়েছেন স্বামীজির সঙ্গে দেখা করতে। স্বামীজি বাড়ি জানেন না, রাস্তায় বলছে, হ্যাঁ
সেই ঘোড়ায় চড়া সাধুটা বাড়ি কোথায়? তার পাচক বলেছে সেই সাধু ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়, আপনি তাকে বলবেন, লোকে তার বাড়ি দেখিয়ে দেবে। সেও জিজ্ঞেস করেছে, হ্যাঁ ভাই, সেই ঘোড়ায় চড়ে বেরোয় সেই সাধুটার বাড়ি কোথায়? তা সবাই বলল, ওই দেখছেন না ঘোড়ায় চড়ে আসছে, ওই বাড়িটার মধ্যে ঢুকে গেল, আপনি যান, দেখা হবে। অশ্বিনী কুমার দত্ত গেছেন, বাড়িতে খটখট করেছে, একজন ব্রহ্মচারী এসেছেন, এসে দরজা খুলে দিয়েছেন। এসে তিনি বলছেন ব্রহ্মচারীকে, নরেন্দ্রনাথ দত্ত বলে এ বাড়িতে কেউ থাকেন? তা ব্রহ্মচারী একটু রূঢ়স্বরেই বললেন, না না, ও নামে এখানে কেউ থাকে না। স্বামীজি শুনতে পেয়েছেন, বলছে, হ্যাঁ হ্যাঁ থাকে, তুমি ভেতরে এসো। অশ্বিনী কুমার দত্ত ভেতরে এসছে। স্বামীজি ঘোড়ায় চড়েছেন যে জুতো, স্বামীজি বিদেশি শিষ্যরা জুতো খুলে দিচ্ছেন। স্বামীজি সেই অবস্থায় তাকে বুকে জড়িয়ে ধরেছে। স্বামীজি কিন্তু চিনতে পেরেছেন সেই একবার দর্শন হয়েছিল। আর ওইটুকু সময়ের জন্য আপনি ভাবুন, স্বামীজি তাকে বসিয়ে, তারও জড়তা ছিল, স্বামীজি কিন্তু তাকে ওইভাবে জড়তা কাটিয়ে দিয়েছিলেন। অশ্বিনী কুমার দত্ত বলছেন, আলমোড়ায় স্বামীজি যতদিন ছিলেন, অশ্বিনী কুমার দত্ত আসতেন, স্বামীজির সঙ্গে কত আলাপ, কত আলোচনা, কত সঙ্গ করতেন, বিভিন্ন বিষয় আলোচনা করতেন। স্বামীজির সঙ্গে হাঁটতে হাঁটতে নির্জন পাহাড়ে বসে স্বামীজি ধ্যানে ডুবে যেতেন। অশ্বিনী কুমার দত্ত দেখতেন। এইভাবে স্বামীজির সঙ্গ সুখ উপলব্ধি করতেন। এই হচ্ছেন স্বামীজি, এই হচ্ছেন স্বামীজি, ধীরে ধীরে এক জ্ঞান করতেন। এই হচ্ছে আমাদের স্বামীজি। আমি বুঝি না তিনি কি ছিলেন। জয়তু স্বামীজি। নমস্কার।